শুরু করছে আজ নতুন পর্ব। পেট্রোল সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায়। তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে সেভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সৈকত। আমি তোমার ঘটনা অনেক দিন থেকেই শুনি। তো যে আমার ভালো লাগে তোমার ঘটনা শুনতে, বেশ অন্যরকমের একটা ঘটনা হয়। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আজ তোমার লিখে পাঠালাম। বাকি বন্ধুদেরকেও পড়ে শুনিও যারা তোমার ঘটনা শোনে। তো বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা এই বছরেরই মার্চ মাসের ঘটনা, 2026-এর মার্চ মাসের ঘটনা। আমি কলকাতার ছেলে, একটা আইটি সেক্টরে কাজ করি। যেখানে কাজ করি যে অফিসে, সেখানে আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা 7 জন রয়েছি। আমার নাম তো সৈকত, আর একজন রয়েছে, একটা কাপল রয়েছে, তার নাম হচ্ছে ঋত্বিকা, আর হচ্ছে শুভম। আর একটা কাপলের নাম হচ্ছে অনিমেষ আর সৌমালি। আর দুজন রয়েছে, দুজনের নাম হচ্ছে সৌভিক আর একজনের নাম তন্দ্রা। তারা কাপল নয়, আর আমিও সিঙ্গেল আর কি। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে আমরা 7 জন মিলে ঠিক করি যে আমরা ঘুরতে যাব নর্থ বেঙ্গলে কোনো জায়গায়। ঠিক আছে, তো প্রথমে আমরা সবাই কথা বলছিলাম যে দার্জিলিংয়ে যাব, দার্জিলিংয়ে যাব। তো সেই সময় সৌভিক বলে যে দার্জিলিং গিয়ে কোনো লাভ নেই, কোনো অফবিট জায়গায় যাই যেখানে একটু নিরিবিলি হবে, নিজেদের মতো সময় কাটাতে পারবো। কারণ দার্জিলিং এখন অনেক ক্রাউডেড হয়ে আছে আর কি। সেই জন্য আমরা দার্জিলিং না গিয়ে একটা অফবিট, মানে দুটো অফবিট জায়গা চুজ করেছিলাম। 2 রাত সেখানে থাকার কথা আর কি, 3 রাত। তো বিষয়টা হচ্ছে এবার আমার বাড়িতে হনুমানজি মূর্তি রয়েছে প্রতিষ্ঠিত করা, এবং সেটা বেশ জাগ্রত। এবং একজন পুরোহিত রয়েছে, তিনি আমাদের বাড়িতে পুজো দেয় আর কি, আমাদের বাড়িরই পুরোহিত। ঠিক আছে, তো সেখানে সব কিছু ঠিক হয়। এবার যেহেতু আমাদের প্ল্যানটা একদম হঠাৎ করেই হয়েছিল, তো সেই জন্য আমরা তো ট্রেনের টিকিট পাইনি। আমরা ঠিক করেছিলাম যে বাসে করে যাবো, স্প্ল্যানেডের যে বাস স্ট্যান্ড আর কি, সেখান থেকে আমরা শিলিগুড়ি অবধি যাবো, সেখান থেকে তারপর গাড়ি ফাড়ি করে যেরকম করে যায় আর কি সাধারণত। তো আমাদের এই প্ল্যানটাই ছিল। এবার এই যে আমাদের বাড়িতে হনুমানজির যে মূর্তি রয়েছে, এর পেছনে আমার একটা বড় বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে যদি আমি কোথাও গিয়ে ফেঁসে যাই, বা কোনো কাজ যেটা আমার করার রয়েছে কিন্তু করলে আমার ক্ষতি হবে বা কিছু হবে, হ্যাঁ, বা কোথাও গেলে আমার ক্ষতি হবে, এই সময় কিন্তু আমি একটা আন্দাজ পেয়ে যাই, মানে আমি একটা সংকেত পাই, যাতে করে আমি আর সেই কাজে যাই না। এবার এই সময়ও কিন্তু সেম হয়েছিল। আমাদের ডেট ছিল হচ্ছে 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখ আমাদের যাওয়ার কথা। তো আমার 20 তারিখ থেকে ভীষণ শরীর খারাপ, জ্বর। ঠিক আছে, যেহেতু আমি সব কিছু ঠিক করেছিলাম, মানে হোমস্টে, গাড়ি, সব কিছু আমি ঠিক করেছিলাম। তো সেই জন্য বাকি যে 6 জন তারা বারবার আমাকে বলছে, তো এমন সময় শরীর খারাপ করলি, আমাদের প্ল্যানটা না ক্যান্সেল হয়ে যায়, এই সেই, তাড়াতাড়ি ঠিক হ ভাই, এইসব অনেক কিছু, অনেকে অনেক কিছু বলছিল আর কি। আমি জোর করেই গেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এটা হয়তো সেই সংকেত যেটাকে আমাকে যেতে বারণ করেছে, তারপরেও আমি গেছিলাম ওদের সাথে। তো ভীষণই শরীর খারাপ ছিল আমার, কিন্তু বাসে ওঠার পর থেকেই কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার শরীর একদম চাঙ্গা। মানে মনেই হচ্ছিল না যে আমার শরীর খারাপ হয়েছে বা কিছু। 3 দিন আমি বেড রেস্ট, এরকম কিছু মনেই হচ্ছিল না। তো যাই হোক, বাস আমাদের ছাড়লো। সরকারি বাস ছিল, যেহেতু আমরা বেসরকারি কোনো বাসে সিট পাইনি বা অনেক ভাড়া ছিল, সেজন্য আমরা সরকারি বাসে করে গেছিলাম। এবার বাস চলতে শুরু করে, আমাদের টাইমিং ছিল 9:20 বা 9:30 এরকম টাইমে আমাদের বাস ছাড়ে। এবার আমরা যেতে যেতে রাত তখন 11:30, পৌনে 12টা বাজবে। ঠিক সেই সময় আমাদের বাস হাই রোড থেকে একটা অন্য রাস্তায় টার্ন নিয়ে নেয়। তো সেখানে কয়েকজন বলে যে হাই রোড না দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন কেন, কী সমস্যা? তখন সেই বাসের যে হেল্পার, মানে কন্ডাক্টর যিনি হয়, হেল্পার যিনি হয়, তিনি বলে যে হাই রোড দিয়ে গেলে নাকি প্রচণ্ড সময় লাগবে, কারণ সেই রাস্তায় নাকি কাজ হচ্ছে। ওই হাই রোডে একবার যদি আটকে যায় তাহলে প্রায় 2-3 ঘন্টা ওখানে সময় নষ্ট। সেজন্য সেই রাস্তা দিয়ে তারা যাচ্ছে, কারণ এই রাস্তা দিয়ে তারা প্রত্যেকদিনই যাতায়াত করে, একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আর কি, শর্টকাট। তো তারপরে কেউ সেরকম মানে বাধা বিপত্তি দেয় না, কারণ তারা যেহেতু রোজ যাচ্ছে তারা নিশ্চয় জানবে। হ্যাঁ, তো সবার মেন উদ্দেশ্য হচ্ছিল যে হাই রোড দিয়ে গেলে একটা ধাবা দানো যেতে পারে, খাওয়া দাওয়া করা যেতে পারে, কারণ কেউ তো সেরকমভাবে 9:30-র সময় খেয়ে ওঠেনি। এই রাস্তা দিয়ে গেলে কে কোথায় খাবে না খাবে, এইটাই জন্য সবাই বলছিল আর কি ওই হেল্পারকে। তো সেই সময় প্রায় 12:30, পৌনে 1টা বাজে, আমাদের বাসটা একটা ধাবার সামনে এসে দাঁড়ালো। সেরকম খুব একটা
এক্সপেন্সিভ বা খুব একটা লাক্সারি ধাবা নয়, দেখেই বোঝা যাচ্ছিলো। কোনো রকমের চলে আর কি সেই ধাবাটা, রাস্তার ধারে একদম, এবং খুবই ছোট টাইপের। তো খুব বেশি সিটও নেই। তো আমরা নামলাম, নেমে একটা সিট মানে একটা টেবিল নিলাম যেখানে আমরা 7 জন ছিলাম, এবং ওরা সবাই, ওদের বললাম যে তোরা খাবারটা অর্ডার দে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমটা একটু দূরেই ছিল, তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে আমি টয়লেট করলাম, এবং তারপরে যখন আমি বেসিনে হাত মুখ ধুচ্ছি, আমার মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমার স্পষ্ট মনে হলো কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে কে। আমি হয়তো হতে পারে বাসের এতজন লোক, কেউ না কেউ হয়তো এসে দাঁড়িয়েছে। তারপর আমি শুভমের গলা পেলাম, যে বলছে যে টয়লেটটা কোন দিকে রে? তাহলে আমি তো এদিকে যা, দেখতে পাবি। কিন্তু এই কথাটা বলার পরেও কিন্তু প্রায় 1 মিনিট 2 মিনিট আমি দেখলাম সেখানে কিন্তু কেউ যাচ্ছে না। জাস্ট আমি শব্দটা পেলাম, কিন্তু বলার পরেও যে কেউ যাবে টয়লেটে দিয়ে, কারণ আমি যেখানে যে ওই বেসিনটা রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে হাত মুখ ধুচ্ছিলাম আর কি, ওখানে দাঁড়িয়ে আমি দেখতে পাবো আর চোখে যে কেউ যদি টয়লেটের দিকে যায়, কিন্তু আমি আর চোখে দেখছি কেউ যাচ্ছে না। আমি শুধু গলার শব্দটাই পেয়েছি। এবার আমি পেছনে করে বলতে পারবো, তুই যাচ্ছিস না কেন? দেখলাম পেছনে কিন্তু কেউ নেই। তারপরে আমি আবার যখন সামনের দিকে ঘুরলাম বেসিনে, আমি দেখলাম একটা বিশাল বড় ছায়া আমার বেসিনের সামনের যে দেওয়ালটা সেখানে পড়েছে। বিশাল বড় ছায়া, মানে অত বড় মানুষ হতে পারে না। তো আমি পেছন দিকে আবার ঘুরলাম, দেখলাম কেউ নেই। তাহলে কার ছায়া পড়লো? কেউ নেই যখন পেছনে, তাহলে ছায়াটা কার? আর ওই ওয়াশরুমে যে লাইটটা ছিল, সেই লাইটটাও একেবারে নিভু নিভু লাইট, মানে না জ্বলার মতনই আর কি। আবার আমি যখন পেছনে ঘুরে দেখলাম কেউ নেই, আবার আমি যখন সামনে ঘুরলাম, তখন আমি কি দেখছি যে আমার যে কলটা, মানে বেসিনের যে কল, সে কলটা কিন্তু বন্ধ হয়ে গেছে নিজের থেকেই। আমি আবার খুললাম, জল পড়া শুরু করলো। আবার দেখলাম সে ছায়াটা কিন্তু নড়াচড়া করছে রীতিমতো। আমি তাড়াতাড়ি করে কলটাকে বন্ধ করে আবার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে চলে এলাম ওদের কাছে, মানে বন্ধুদের কাছে। তারপরে সেখানে আমি যখন শুভমকে জিজ্ঞেস করি যে কিরে তুই ওখানে গেলি, কথা জিজ্ঞেস করলি ওয়াশরুমের কথা, ওয়াশরুম করলি না, টয়লেট করলি না, তখনও আমাকে বলছে যে আমি আমি কখন ওয়াশরুমে গেলাম ভাই টয়লেট করতে? আমি বললাম তুই তো গেলি ওয়াশরুমে, আমাকে জিজ্ঞেস করলি টয়লেটটা কোন দিকে, আমি তোকে বললাম এইদিকে, তারপর তুই কিছু বললি না, তারপর তুই টয়লেটই করলি না। আমার কথা শুনে বাকিরাও তুই কী সব বলছিস? ও তো এখানেই বসে রয়েছে, ও খাবার অর্ডার করলো, তুই কার কথা শুনেছিস? আমি আর কিছু বললাম না, আর তাহলে ভুল শুনেছি হতো। এবং আমি যে এই ছায়া মূর্তির যে একটা জিনিস দেখেছি, সেটাও কিন্তু আমি ওদেরকে কিছু বললাম না। খাওয়া দাওয়া করে বাসে উঠলাম। এবার আমরা বাসে ওঠার পর থেকেই, যেহেতু আমাদের সিটগুলো একই জায়গায় হয়েছে, আগে আগে পিছু, আমরা একটা মিউজিক সিস্টেম ছিল, একটা বোটের একটা ছিল আর কি, তো সেটাকে নিয়ে আমরা গান চালাচ্ছিলাম বেশ ভালোই জোরে। এবার যেহেতু ধাবা অবধি আসা অবধি সবাই জেগেই থাকে সাধারণত, তো সেরকম তখন কিছু কেউ বলছিল না। তারপর যখন আমরা বাসে উঠি, সবাই একটা ঘুমে ঘুমে ভাব, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তখন আমরা যখন গানটা চালাচ্ছিলাম, তখন কিন্তু একটা বয়স্ক মহিলা আমাদেরকে বলে যে গানটা বন্ধ করতে, কেননা তারা এখন সবাই ঘুমাবে। এবং ওই বয়স্ক মহিলাকে সাথ দিয়ে বাসের বাকি লোকরা বলে হ্যাঁ গানটা বন্ধ করুন, এবার তো ঘুমানোর সময়, এখন আর গান টান চালাচ্ছেন। তো আমরা যথারীতি গানটাকে বন্ধ করে দিই, এবং আমাদের সবারই কিন্তু, আমার 7 জনেরই ওই মহিলাটার ওপরে একটু রাগ হয়ে গেছিলো, কারণ সবাই তো নিজেদের টাকা দিয়ে এনজয় করতে করতেই যাচ্ছে, তাই না? তো যাই হোক, এরপরে বাস চলছে, তো আমরা নিজেদের মতো কথা বলতে বলতে কখন আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছি, কারোর মধ্যে কোনো হুঁশ নেই। এরপর কি হয়, রাত তখন প্রায় 2:30-3টে বাজে, সেরকম সময় আমাকে শুভম ডাকছে যে ভাই ওঠ ওঠ একটু ওঠ। আমি বললাম কী হয়েছে বল। আমি বললাম বল। তখন সে বলছে যে ঋতিকা টয়লেট পেয়েছে, একটু বাসটাকে চল দাঁড় করাতে বলি, ও একটু টয়লেট করবে। তা আমি বললাম ঠিক আছে চ। তো আমি আর শুভম মিলে গেলাম সেই হেল্পারের কাছে, গিয়ে বললাম যে একটু বাসটা কি দাঁড় করানো যাবে, আমরা একটা বন্ধুর ভীষণ জোর টয়লেট পেয়েছে। তখন সে বলছে এখন এখানে পসিবল না, 5-7 মিনিট পরে দেখছি। তাহলে ঠিক আছে। এবার 5-7 মিনিটটাই কিন্তু 15-20 মিনিট হয়ে গেছে।
আর আবার যখন গেলাম হয়ে গেছে কিন্তু বাস থামছে না। তো আমরা আবার গেলাম, যে আপনি বললেন 5-7 মিনিট পরে এলো, 15-20 মিনিট হয়ে গেলো এখন বাস থামাচ্ছেন না। তখন সে বলছে ঠিক আছে দাঁড়ান আমি থামাচ্ছি বলছি। তারপরে 2 মিনিটের মধ্যে বাসটা থামে, আমরা সবাই নামি, যেহেতু থেমেছে এবার সবারই টয়লেট পেয়েছে, সবাই নেমেছে, বাসের 80% লোক নেমে গেছে বাস থেকে। আমরা যখন নামি আমরা দেখছি যে জায়গাটা বাসটা দাঁড়িয়েছে আশেপাশে কিচ্ছু নেই, পুরো জঙ্গল এরিয়া, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা 2 লেনের, আর দুদিকে ঘন জঙ্গল, কোনো লাইট নেই, কিচ্ছু নেই। শুধু বাসের যে হেডলাইট, সেই হেডলাইটের আলোতে আমরা যেটুকুনি দেখতে পাচ্ছি ব্যাস ওইটুকুনি, আর কিছু না। এবার ছেলেদের সাধারণত সামনেই হয়ে যায় টয়লেট, কিন্তু মেয়েদের তো একটু ভেতরে যেতে লাগে, সেজন্য তন্দ্রা, সৌমালি আর হচ্ছে ঋতিকা 3জন মিলে একটু জঙ্গলটার ভেতর দিকে যায়। এবার আমি বলেই দিয়েছিলাম যে বেশি ভেতরে যাচ্ছে না, সামনেই করে নিই জঙ্গল। তো তারা ভেতর দিকে যায়। এবার আমরা ছেলেরাও টয়লেট করে বাসের দরজার সামনে দাঁড়িয়ে আমরা সিগারেট খাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার মনে হয় কেউ যেন আমার পেছনে, আমার পিঠে কাঁধে হাত রাখে। হাতটা ছিল একেবারে ঠান্ডা বিষের মতো, ঠিক আছে, ঠান্ডা বিষ একটা হাত আমার কাঁধে পড়লো। তারপরে কি হয়, আমি যখন পেছনে ঘুরে তাকালাম কেউ নেই সেখানে, কারণ আমার যে বন্ধুরা ছিল তারা কিন্তু আমার সামনে দাঁড়িয়ে, তার পেছনে তো কেউ নেই, তাহলে কে আমার কাঁধে হাত রাখলো আমি বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে বললাম যে ওদেরকে একবার কল কর, তো ওরা কল করাতে ওরা তাড়াতাড়ি চলে এলো আর কি। তো বাসে সবাই উঠছে। এবার আমার হাতে সিগারেট থাকে, আমি সবার লাস্টে উঠি। সিগারেটটা যখন আমি যখন আমি উঠতে যাবো বাসে, আমার মনে হলো যে কেউ যেন আমার পেছন থেকে দৌড়ে চলে গেল, এবং তার দৌড়ানোর যে একটা গতির যে হাওয়া, সে হাওয়াটা আমাকে ছাপটা মেরে চলে গেল। একটা ভীষণই জোরালো একটা হাওয়া, ঠান্ডা হাওয়া আমাকে ঝাপটা মেরে চলে গেল। আমি এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। মানে এতক্ষণ যে নিচে দাঁড়িয়েছিলাম বাসের নিচে, এই হাওয়াটা কিন্তু আমি পাচ্ছিলাম না। তাহলে এই হাওয়াটা এতক্ষণ এখন কি করে এলো, কি করে আমি পেলাম? একটা বলে যে তাড়াতাড়ি ওঠো, বাস ছাড়তে হবে, এখানে বেশি দেরি করা যাবে না, জায়গাটা ভালো না, সেফ না, এসব বলে। তারপর আস্তে বাসে উঠে গেলাম, বাস আবার চলা শুরু করে। শুভম বসেছে জানলার সামনে আর ঋতিকা বসেছে এইদিকে জানলার বাইরে আর কি। হঠাৎ করে আমি যেটা দেখলাম, ঋতিকা নিচের দিকে তাকিয়ে রয়েছে। এবার যেহেতু জঙ্গলের রাস্তা, এবার তখন কিন্তু সেকেন্ড টাইমে বাসে ওঠার সময় কিন্তু পুরো লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছিলো, কারণ অনেক মেয়ে বাচ্চা রয়েছে যারা ভয় পাচ্ছিলো আর কি, সেই জন্য পুরো বাসের লাইট জ্বলছিল। এবার কি হয়, আমি দেখছি যে ঋতিকা নিচের দিকে তার পায়ের দিকে তাকিয়ে রয়েছে, তার চুলগুলো একেবারেই খোলা, দুদিকে ঝুলছে আর কি, এবং সামনে পেছনে দুলছে আর কেমন একটা গোঙাচ্ছে আর কি। আমি বললাম যে কি হয়েছে তোর, এরকম করে কি দুলছিস কেন, সামনে পেছনে চুলটা বেঁধে নেই, এরকম অন্ধকার জঙ্গলের রাস্তায় চুল করে রাখিস না রাতের বেলা। ওর মধ্যে কোনো সারা শব্দ নেই। আমি যখন শুভমকে বললাম দেখ কী করছে ও, এবার শুভম ওর পাশে বসে ওর কাঁধে হাত নিয়ে সমানে নাড়াচ্ছে আর বলছে কী রে তুই কী করছিস, কী হয়েছে। ওর কোনো সারা শব্দ দিচ্ছে না, ও রীতিমতো কনস্ট্যান্ট সামনে পেছনে দুলছে আর কেমন একটা গোঙানির শব্দ। প্রায় 5 থেকে 7 মিনিট এরকম হওয়ার পরে দেখলাম ও থেমে গেল, নিজের সিট থেকে উঠে ওই যে মহিলা যে কিনা আমাদের গান ফান বাজাতে বারণ করে দিয়েছিল ওর সামনে গিয়ে দাঁড়ায়। এবার ওর সিটে কিন্তু ও একাই ছিল, ওর সামনে গিয়ে দাঁড়াতেই মহিলাটা বলছে কী হয়েছে, কিছু বলবে? তখন ও এমনভাবে সে মহিলার দিকে তাকিয়ে রয়েছে, তার চুলগুলো একেই খোলা সামনের দিকে দুদিকে ঋতিকার, এবং ওর চোখটা এমনভাবে সেই মহিলার দিকে তাকিয়ে রয়েছে, সে কিন্তু রীতিমতো ভয় পেতে শুরু করে, ঠিক আছে। এবার আমরা সবাই ভাবছিলাম যে হয়তো ওর সাথে ঝামেলা করবে, তো আমরা সবাই ডাকছিলাম আর কি ওকে, ঋতিকা চলে আয়, এদিকে চলে আয়। ও কোনো সারা শব্দ দিচ্ছে না, ও কনস্ট্যান্ট সেই মহিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবার সেই সময় শুভম ওর বয়ফ্রেন্ড ওকে বলে যে চলে আয় ঋতিকা, মহিলাটা ভয় পেয়ে যাবে এরকম করে বলে, এবং আমরা সবাই হাসাহাসি করছিলাম সেই সময়, এবং তখনই ঋতিকা আবার ফিরে আসে। এবার ওই মহিলাটার যে সিট তার আর ঋতিকার যে সিট, দুটো সিটের মাঝখানে কিন্তু প্রায় 5টা সিটের ডিস্টেন্স রয়েছে। ওর ওই 5টা সিট কভার করে যখন ঋতিকা ওর নিজের সিটে আসছে, সেই সময় ঋতিকা বাসের মধ্যেই হোঁচট খেয়ে পড়ে যায়, যেন মনে হলো কেউ হোঁচট খেয়ে মারলো, না হলে কেউ পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপরে কি হয়, ওর হাত দুটো নিজেরই হাত ও নিজের গলায় ধরে, এবং মনে হচ্ছে
যেন কেউ ওকে ওর গলা টিপে ধরছে এবং ও নিজেকে বাঁচানোর জন্য গলাটাকে মানে হাতটাকে ওর গলা থেকে সরানোর চেষ্টা করছে এরকম। আর পুরো বডি কাঁপছে, মির্গি উঠলে যেরকম হয় ঠিক সেরকমভাবে ওর বডি কাঁপছে, আর ওরকম করে হাতটাকে গলায় হাত দিয়ে হাত দুটোকে সরানোর এরকম চেষ্টা করছে আর কি। আমরা সবাই সেখানে দৌড়ে যাই এবং ওকে হাত দুটো ওর সাথে চেষ্টা করি হাতগুলো সরানোর জন্যে, কিন্তু রীতিমতো কাঁপানি, ও শরীরে যে কাঁপুনি ওটা কমছেই না। ও রীতিমতো পাগুলোকে বাসের যে মেঝে সেখানে ঘষাঘষি করতে শুরু করেছে। এইবার বাসের সবাই সেখানে চলে আসে এবং কন্ডাক্টর যে হেল্পার আর কি, সে বলছে যে দেখেছেন আমি বলেছিলাম এখানে দাঁড় করাতে না বাসটাকে, জায়গাটা একদম ভালো না জায়গাটা, আমি বলেছিলাম এখানে দাঁড় করাতে না, এরকম করে সে এক কনস্ট্যান্ট বলে যাচ্ছে। আমার তখন মনে হয় যে এটা খুব একটা নর্মাল কিছু না, এবং আমার কিন্তু সেই সময় প্রথমে ধাবার কথা এবং তারপর বাসে ওঠার সময় যে জিনিসটা হলো সেই কথাটা কিন্তু আমার মনে পড়ে। আমার গলায় একটা মাদুলি ছিল হনুমানজির, সেই হনুমানজির মাদুলিটা আমি খুলে ওর গলায় লাগাই। সেই সময় দেখলাম ওর হাত দুটো কিন্তু নিজের থেকে সরে গেল, হ্যাঁ মেঝেতে পড়ে গেল, এবং ওর যে বডিটা কাঁপছিল আর কি সেটা কিন্তু কাঁপা বন্ধ হয়ে গেল। এখন সে একদম পুরো অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তো সবাই জল ফল ছেটানোর পরে যখন ওর জ্ঞান ফেরে, ওকে উঠিয়ে সিটে বসানো হয়, ওকে জিজ্ঞেস করা হয় যে তুই কী করছিলি, তখন ও বলছে যে ওর নাকি কিছুই মনে নেই। ও শুধু মনে রয়েছে ও তন্দ্রা আর সৌমালির সাথে টয়লেট করতে গেছিলো, ও টয়লেট করেছে, তারপরে আর কিচ্ছু ওর মনে নেই। ও বাসে উঠে এসে বসেছে, ও এতক্ষণ ধরে যে কী করলো ওর কিচ্ছুরই মনে নেই। তারপরে সারা রাত আমরা বাস চালিয়ে সকালবেলা 9:20 নাগাদ আমরা শিলিগুড়িতে নামিয়ে দেয়। এবার যেহেতু আমরা একটা প্যাকেজে গেছিলাম, যার কাছ থেকে প্যাকেজ করেছিলাম প্যাকেজ সিস্টেমটা, বা সেই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল শিলিগুড়ি স্টেশনে, বাস টার্মিনাস আর কি। গাড়ি এসছে, গাড়িতে আমরা সবাই মালপাল ঢোকাচ্ছিলাম আর কি। তো আমি কি করলাম, আমাদের যে বাড়ির পুরোহিত, তাকে আমি একবার ফোন করে সমস্ত ঘটনা বলার পরে সে ভীষণই রেগে যায় আমার ওপর। সে আমাকে বলে তোকে আমি বারণ করেছিলাম যে এরকম কোনো সংকেত পেলে তুই যাবি না, তুই তো প্রত্যেকবার মানিস, তাহলে এবার কেন মানলি না? তুই তো সংকেত পেয়েছিলি, তোর শরীর খারাপ হয়েছিল না যাওয়ার জন্যে, তারপরে কেন গেলি? এই কথা বলার পর সে বলে যে তোর গলায় যে মাদুলি আছে হনুমানজি, সেটা কিন্তু খুলবি না, ভুল করে খুলবি না, সাবধানে থাকবি, এই বলে সে ফোনটা কেটে দেয়। তো গাড়িতে উঠি, গাড়ি চলতে শুরু করে। প্রায় 2-3 ঘন্টা পরে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছই। এবার হোমস্টেটা কীরকম জায়গায়, রোডের ওপরেই একটা জায়গায় আমাদের গাড়ি এসে থামলো, এবং যেখানে এসে থামলো আমরা গাড়ি থেকে নেমে দেখি একদিকে খাই আর একদিকে একটু টিলা টাইপের রয়েছে, এবং সেখানেই সিঁড়ি মতো করা, এবং সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের হোমস্টে। এবার আমার কিন্তু ভীষণই টয়লেট পটি পেয়ে গেছিলো সেই সময়, কারণ আমি সকাল থেকে কিছুই হয়নি আমার। তো আমি ওদের বাকিদের বলি যে তোরা মালপত্রগুলো নামা, আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি ওয়াশরুম করে, তাড়াতাড়ি আবার আসছি, বা নয়তো তোরা নিয়ে আয়। আমি যাই ওপরে হোমস্টেতে গিয়ে চেক ইন করে সমস্ত কিছু ফ্রেশ হয়ে আসি নিচে। আমি যখন বেরোই রুম থেকে, রুমটা তো আমরা অ্যালোকেট করে দিয়েছিল চেক ইনের পর, আমি যখন রুম থেকে বেরোই রিসেপশনে এসে দেখি ওরা কিন্তু এখনও আসেনি, আমার বন্ধুগুলো। তাই ভাবলাম হয়তো ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে, বা হয়তো ভাবছে হয়তো এত ব্যাগ কী করে নিয়ে যাবে, তো আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি আবার নিচে এলাম, যেখানে গাড়ি আমাদের দাঁড় করিয়েছিল সেখানে এসে দেখছি ওরা কেউ নেই। নিচে আসি রাস্তায় নেমে আসার পরে আমি আশেপাশে দেখছি কোথাও নেই। একটু দূরে এবার যে রাস্তাটা, ওটা খাইয়ের একদম সামনে, একদিকে খাই, পুরো গভীর খাই, তো রেলিং করা রয়েছে যেরকম পাহাড়ি রাস্তায় রেলিং করা থাকে, কিন্তু একটা জায়গা ছিল যেখানে একটু ভাঙা, মানে দেখে মনে হচ্ছে কোনো বড় গাড়ি এসে ধাক্কা মেরেছে, সেই জায়গাটা ভেঙে গেছে আর কি। তো সেখানে দেখলাম ওরা বাকি যে 6 জন ওরা দাঁড়িয়ে রয়েছে, এবং গভীর যে খাই তার দিকে তাকিয়ে রয়েছে, এবং তন্দ্রা আর সৌমালি রীতিমতো কান্নাকাটি করছে, এবং সেই সঙ্গে ঋত্বিকাও। 3টে মেয়ে কান্নাকাটি করছে এবং গভীর খাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। আমি ওদের সামনে যাই, আমি গিয়ে বলি কী হয়েছে, কী দেখছিস অমনি করে নিচে? তখন ওরা আমার দিকে তাকিয়ে এমনভাবে দৃশ্যে তাকায় যেন মনে হচ্ছে যে একটা ভূত দেখার মতো কোনো কিছু দেখে নিয়েছে।
রীতিমতো তন্দ্রার মুখ হা হয়ে গেছিলো আমাকে দেখে, এবং বাকি সবার চোখ বড় বড় গোল গোল করে চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর যে কী হয়েছে, নিচে দিকে কী দেখছিলে, আমার দিকে এরকম করে তাকিয়ে আছিস কেন, কী হয়েছে? তখন সৌভিক আমাকে বলছে যে তুই কোথায় ছিলি? আলাম আমি কোথায় ছিলাম মানে, আমি তো তোকে বলে গেলাম যে গাড়ি মালপত্রগুলো নাম, আমি একটু টয়লেট পেয়েছে, প্রপার্টি পেয়েছে, আমি তাদের করে আসছি। আর তুই তুই তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলি রে। আলাম অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। তখন অনিমেষ আমাকে বলছে যে হ্যাঁ তুই উপরে গেলি, তারপর 1 মিনিটের মধ্যেই চলে এলি। আসার পরে আমরা জিজ্ঞেস করলাম যে তুই কোথায় যাচ্ছিস, এতক্ষণের মধ্যে এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল? তুই আমাদের কারো কথা শুনলি না, তুই দাঁড়ালিও না আমাদের কাছে, তুই এইখানে এই জায়গাটাতে এসে এখান থেকে লাফ মারলি নিচে। আর আমরা দৌড়ে এলাম তোকে আটকানোর জন্য, কিন্তু আমরা কেউ তোকে আটকাতে পারলাম না, তুই নিচে ঝাঁপ মারলি। আমি কথাটা শুনে রীতিমতো চমকে গেছি। নাহলে কী সব বলছিস ভাই, এটা কোনোদিন পসিবল? আমি অকারণে গভীর খাই দিয়ে লাভ মারবই বা কেন? তখন সবাই বলছে হ্যাঁ আমরা সবাই দেখেছি যে তুই ওপরে যাওয়ার 1 মিনিটের মধ্যে নিচে নেমে এসে কারোর সাথে কোনো কথা না বলে এই গভীর এই জায়গাটায় এসে এখান থেকে লাফ মারলি। আমি রীতিমতো চমকে গেছি। আমি বললাম যে চল ভাই, তোরা মনে হচ্ছে রাতের বেলা ঘুম হয়নি, সেজন্য তোরা এসব ভুলভাল দেখছিস। শুভম বলছে আমরা 6 জন একসাথে ভুল দেখলাম ভাই। তখন তো আমরা আমার গায়ে চিমটি কাটে, দেখছেন যে না ঠিকঠাক সব কিছু। তো আমরা উপরে যাই, চেক ইন করি এবং ফ্রেশ হই। সন্ধেবেলায় আমরা নিজেদের যে হোমস্টের যে উঠোন সেখানে বসে বনফায়ার করছি, বারবিকিউ করছিলাম। হ্যাঁ, মাঝখানে আগুন জ্বলছে এবং আমরা চারদিকে গোল করে বসে রয়েছি এবং গল্প করছি আর কি, গান গল্প এসব করছি। তো আমরা দেখলাম যে ঋত্বিকা এবং শুভমের মধ্যে নিজেদের মধ্যে কিছু একটা গুজগুজ করে কথা বলছে, এবং কথা বলতে সেটা কিন্তু একটা তর্কাতর্কিতে পরিণত হয়। এবং তর্কাতর্কি হতে হঠাৎ করে দেখলাম ঋত্বিকা উঠে দাঁড়িয়ে শুভমকে রীতিমতো গালিগালাজ ছড়তে শুরু করে, অসভ্য ভাষায় গালিগালাজ ছড়তে শুরু করে, যেটা ও কোনো দিনও করেনি। কারণ ঋত্বিকা শুভমের থেকে 3 বছরের ছোট, তো ওকে কোনো দিনও এরকম করে গালিগালাজ করে কথা বলেনি। তো এটা দেখে গিয়ে আমরা সবাই অবাক হলাম, এবং গালিগালাজ করার পরেই প্রায় 3-4 মিনিট ওরকম করে অসভ্য ভাষায় কথা বলে, গালিগালাজ করার পরে সে আমাদের থেকে বেরিয়ে দৌড়ে চলে যায়। এবং আমরা যে উঠোনে বসেছিলাম সেটা একটা খাইয়ের পাশেই ছিল, এবং সেটা কভার করা ছিল, রেলিং দেওয়া ছিল, কিন্তু ঋত্বিকা যেদিকে দৌড়ে যাচ্ছিল সেদিকটা ছিল একবারে ওপেন। সেখানে শুধু কয়েকটা ইট রাখা ছিল, মানে সেই ইটগুলো যদি লাথি মারা হয় সেখানে পড়ে যাবে আর কি। ওদিকে দৌড়ে যাচ্ছে, এবং ঠিক সেই সময় আমি পেছনে দৌড়াই, ঋত্বিকার পেছনে গিয়ে আমি ওর হাতটাকে খপাত করে ধরি। আমি যদি আর 5-6 সেকেন্ড দেরি করতাম, ও কিন্তু একদম পুরো খাইয়ে ঝাঁপি মেরে দিত। আমি ওর হাতটাকে ধরি, টান মারি ভেতর দিকে, হ্যাঁ, খাই থেকে দূরে নিয়ে আসি, এবং ওর হাতটাকে নিয়ে আমার গলায় দিই, ওই মাদুলির মধ্যে ধরাতেই ও আবার বাসের মতো অজ্ঞান হয়ে যায়। এবং ততক্ষণে সবাই চলে এসছে পেছনে দৌড়ে, জল নিয়ে এসে মুখে ছেটানো হয়। ও জ্ঞান ফেরেও বলছে যে আমি এখানে কি করছি। আবার ওকে আমরা সবাই মিলে জায়গায় নিয়ে গিয়ে বসালাম, ওকে আবার সমস্ত কিছু বলার পরও বিশ্বাসই করতে চাইছে না যে ও নাকি শুভমকে গালিগালাজ দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে নিজেদের রুমে চলে যাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারপর কি হয়, রাত্রি তখন এবার রুম যে হোমস্টে আমাদের ছিল সেখানে গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম দিয়েছিল। একটা রুমে ছিল হচ্ছে শুভম আর ওর গার্লফ্রেন্ড ঋতিকা, একটা রুমে তার পাশের রুমটাতে ছিল হচ্ছে আমি, সৌভিক আর হচ্ছে তন্দ্রা। আর ওপরে ফার্স্ট ফ্লোরে একটা রুম দিয়েছিল, সেখানে ছিল হচ্ছে অনিমেষ আর হচ্ছে সৌমালি। তো ওরা যে যার নিজের ঘরে রয়েছে। রাত্রির তখন 2:30 বাজে, সেই সময় আমাদের ঘরে নক হচ্ছে। এবার আমাদের ঘরে একটা বেডে তন্দ্রা একা শুয়েছে, একটা বেডে আমি আর সৌভিক শুয়েছে। নক করছে, এবার আমাদের দুজনের ঘুম ভাঙে, আমার আর সৌভিকের। আমি সৌভিকে বললাম দেখ তো ভাই কে। ও দরজাটা খুলতেই আমরা দেখলাম যে শুভম হাঁপাতে আমাদের ঘরের মধ্যে ঢোকার পরে বলছে ভাই তাড়াতাড়ি চল, ঋত্বিকা ঘর থেকে বেরিয়ে গেছে, হোমস্টে থেকে বেরিয়ে গেছে। এবার আমরা দেখছি শুভমের গালে একটা বিশাল বড় হাতের থাবড়া, মশালে যেরকম একটা লাল হয়ে যাবে
হাতের ছাপ, ঠিক সেরকম হাতের ছাপ লাল হয়ে আছে পুরো। আর তার যেদিকে হয়েছে তারই ঠোঁটের কোনায় দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে। মানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কে এরকম করে মারলো রে ভাই, তোকে কি হয়েছে, আবার তোরা ঝামেলা ঝগড়া করেছিস? তখন শুভম বলছে তোরা চল এখানে, এখন তাড়াতাড়ি চল, হৃদয়কে আটকাতে হবে, ও এক্ষুনি বেরিয়েছে। আমি অনেকবার চেষ্টা করেছি আটকানো, ও আটকাতে পারিনি। ও ওর গায়ে এত শক্তি কী করে চলে এসছে আমি জানি না ভাই, ওকে আমি আটকাতেই পারলাম না। আমরা তাড়াতাড়ি করে দুজনে বেরোই, তন্দ্রা তখনও ঘুমোচ্ছে, তন্দ্রা ঘুম ভাঙেনি। তো আমরা ওকে ভাঙায়নি ঘুম, আমি আর সৌভিক দুজনে মিলে বেরোলাম শুভমের সাথে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে গেছি, কোথাও ওকে খুঁজে পাইনি ঋতিকাকে। আর সব থেকে ভালো বিষয় ছিল যে হোমস্টেটা একদম লাস্ট মোমেন্টে ছিল এবং সেখান থেকে একদিকেই আমাদের যেতে হবে, দুদিকের রাস্তা নেই। তো আমরা ওই দিকেই গেছিলাম এবং প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার যাওয়ার পরে আমরা দেখলাম রাস্তার মধ্যেই একটা সাইডে একটা শেড মতো করা, মানে শহরে যেরকম বাস স্ট্যান্ড হয় ঠিক সেরকম একটা শেড মতো করা সিমেন্টের। এবং সেই সিমেন্টের শেডের মধ্যে যে পাঁচিল আর কি, সে পাঁচিলের মধ্যে একটা মেয়ে বসে রয়েছে বাইরের দিকে পা ঝুলিয়ে, মানে একটু এদিক ওদিক হলেই একদম পুরো গভীর খাইয়ে। সেই সময় সৌভিক আমাকে বলছে যে ভাই এত রাতেরবেলা কে কে বসে রয়েছে ওখানে অমনি করে ওই শেডের মধ্যে? আমি দেখছি যে একটা মেয়ে বসে রয়েছে যার গায়ে কোনো সোয়েটার নেই, কোনো জ্যাকেট নেই, ঠান্ডার মধ্যে শুধু একটা সাদা রঙের মেয়েদের পোশাক পরে রয়েছে। আমি বললাম হ্যাঁ তাই তো। সামনে যেতেই শুভম বলছে এই ঋতিকা ঋতিকা এটা। আমরা সামনে যাই, এবার ওর সামনে মানে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হয়েছে, নাহলে ও এরকম করে রাতেরবেলা বেরিয়ে আসবে কেন। সামনে যেতে আমি সবাইকে দুজনকে দাঁড় করালাম, দাঁড়া একদম সামনে যাস না। শুভম কনস্ট্যান্ট, আমরা ওর থেকে কিন্তু 3-4 পা দূরে ছিলাম, শুভম কনস্ট্যান্ট ঋতিকাকে ডেকে যাচ্ছে যে ঋতিকা কী করছিস তুই ওখানে, এদিকে আয়, পড়ে যাবি তো, এমনি করে ডাকছে। কিন্তু ওর মধ্যে কিন্তু কোনো সারসংক্ষেপ নেই। প্রায় 5-7 মিনিট ডাকার পরে ঋতিকা যখন আমাদের দিকে ঘুরলো, আমরা দেখছি ওর মুখে রক্ত লেগে রয়েছে এবং ওর হাতেও রক্ত লেগে রয়েছে। এবং ওর যে চোখ, সে চোখে কিন্তু কোনো মণি নেই, একদম পুরো সাদা একটা চোখ, চুলগুলো দুদিকে ঝুলছে। সৌভিক ওই দৃশ্য দেখে ওখানেই সেন্সলেস হওয়ার মতো হয়ে যায়। ও ওখানেই মাথা ব্যথা করে পড়ে যাচ্ছিলো। আমি ওকে ধরে ওখানে বসাই, কোনোভাবে বসাই। আমি শুভমকে বললাম দাঁড়া কিছু করিস না। আমিও শুভমকে বললাম তুই এখানে ওর সামনে দাঁড়িয়ে কনসার্টকে ডেকে যা, আমি পেছন দিকে যাচ্ছি। আমিও পেছন দিক দিয়ে গিয়ে আমার গলার যে মাদুলি হনুমানজি সেটাকে নিয়ে আমি ওর গলায় পড়াতেই ও আমার গায়ের মধ্যে ঢলে পড়লো। এবার ঢলে পড়াতে আমি টেনে ওকে বার করলাম ওখান থেকে। এবার শেডের মধ্যে একটা বেঞ্চ মতো ছিল, সেখানে ওকে বসাই। ওর জ্ঞান ফেরেনি। এবার আমি, শুভম আর সৌভিক 3 জন মিলে ওকে কোনোভাবে হোমস্টে অবধি নিয়ে আসার পরে আমরা ওর ঘরে নিয়ে যাই, ওর হাত ফাত সব কিছু পরিষ্কার করিয়ে ওকে শোয়ালাম। ওর চোখে মুখে জল দিচ্ছে কিন্তু ওর জ্ঞান কিন্তু ফিরছে না। তারপরে আমি বললাম ছেড়ে দে, এটা সকাল হলে নিজে থেকে জ্ঞান ফিরে আসবে। এবার আমি যে গলায় যে মাদুরিটা ওকে পরিয়েছিলাম ওকে কিন্তু সারা রাত পরিয়ে রেখেছিলাম যাতে আর কিছু না হয়। পরদিন সকালবেলা তো আমরা তারপরে সেখানে রাত্রি নিজেদের ঘরে চলে যাই। পরদিন সকালবেলা যখন আমরা ওকে জিজ্ঞেস করলাম যে তুই কি করেছিস দেখ শুভমকে, ও বিশ্বাসই করতে চাইছে না যে ও শুভমকে এরকম করে মেরেছে। ও তখন শুভমের ওই গাল আর ঠোঁট দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি এটা কি করে করতে পারলাম, আমি কেন করলাম এটা। ওর কিচ্ছু মনে নেই, ঠিক আছে, ওর শুধু মনে রয়েছে যে রাতেরবেলা ডিনার করে এসে শুয়ে পড়েছিল, ব্যাস। তো আবার আমরা ওকে সেই ঘটনা বললাম যে এরকম এরকম হয়েছে। শুভম বলল যে রাতেরবেলা নাকি ওরা দুজন শুয়ে পড়েছিল, হঠাৎ করে শুভমের যখন ঘুম ভাঙে সে দেখছে ঋতিকা ওর দিকে ঝুঁকে বসে রয়েছে। হ্যাঁ, এবং ও যখন দেখে মানে এক ঝটকায় দেখে ও ভয় লেগে গেছিলো। তো ও বলে কী করছিস তুই এরকম। ও তখন নিজের বেড থেকে নেমে বাইরে যাওয়ার চেষ্টা করে। এবার যখন ওই সন্ধেবেলা একবার ওরকম হয়েছিল সেজন্য শুভম কিন্তু ঋতিকাকে আটকানোর চেষ্টা করে। সেই সময় আটকানোর সময়তেই ঋতিকা ওকে চত্থাপ্পড় মারে, এরকম করে লাগে আর কি। শুভম বলছে যে ওই রোগা প্যাংলা একটা মেয়ে আর আমার চেয়ার এরকম হাট্টা করতে চেয়ার, আমি ওকে থামাতেই পারিনি। তারপরেও বেরিয়ে যায়। তারপর তো যে ঘটনা হয়েছে সেটা বলেইছি। এরপরে
সেদিনকে সকালবেলা আমরা ফ্রেশ হই। হুম ঋতিকার শরীরটা ঠিক হয়, আমরা সাইট সিনে বেরোই। আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। আমরা সেদিনকে আর কিন্তু বাইরে যাইনি, বনফায়ার করতে বাইরে যাইনি, আমাদের নিজেদের ঘরেই আমরা আড্ডা মারছিলাম। এবার আমি, সৌভিক আর তন্দ্রা যেই ঘরে ছিলাম সেই ঘরেই আমরা আড্ডা মারছিলাম সবাই মিলে, এবং ঠিক করেছিলাম এখানে আড্ডা মারি, রাতেরবেলা খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ো, পরের দিনকে আবার অন্য ডেস্টিনেশনে যাওয়ার কথা। এবার সবাই মিলে আড্ডা মারছে, এবার বেড তো দুটো, এবার সবাই হয় কেউ বেডে বসে রয়েছে, কেউ চেয়ারে বসে রয়েছে। এবার সেই সময় ঋতিকার সাথে তন্দ্রার একটা কথা কাটাকাটি শুরু হয়, কিছু একটা টপিক নিয়ে কথা হচ্ছিলো, সেই জন্য কথা কাটাকাটি শুরু হয়। এবং সেই সময় কিন্তু ঋতিকা বসেছিল চেয়ারে, তন্দ্রা ছিল বিছানায়। হঠাৎ করে ঋতিকার মধ্যে এমন কি হয়ে গেল, এক লাফ মেরে তন্দ্রার সামনে যায় বিছানায়, তন্দ্রার গলাটাকে ধরে একদম পুরো উপরে তুলে দেয়, আর বলছে যে আমার মুখে মুখে কথা বলবি না, আমার মুখে মুখে কথা বলবি না। এই যে কথাগুলো বলছিল সেই সময় ওর গলার ভয়েস একেবারে চেঞ্জ হয়ে গেছিলো, একটা কর্কশ গলা, এটা ওর গলাই নয়, গলা ছিল না, একটা কর্কশ গলায় বলছে আমার মুখে মুখে একদম কথা বলবি না, এরকম করে বলছে। আর হাত ধরে তন্দ্রার গলাটাকে এরকম করে ওপরে ধরে রেখে দিয়েছে। তন্দ্রা রীতিমতো হাত পা ছাড়ছে, নাড়ছে, ওর হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ওর হাত ছাড়াতে পারছে না। আমরা সবাই মিলে ঋতিকার হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ পারছিলাম না। ওর গায়ে এত শক্তি এসেছিল যে আমরা কেউ ওর হাত ছাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পরে, প্রায় 5-7 মিনিট পরে দেখলাম ঋতিকা নিজের থেকে তন্দ্রাকে ছেড়ে দিল। ও ধপাস করে বেডের মধ্যে পড়লো, বিছানায় পড়লো, এবং ঋতিকা এক লাফ মেরে বিছানা থেকে বেরিয়ে নেমে আর কি আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে আমরা যখন ওর পেছনে যাই, দেখলাম ও কিন্তু নিজের ঘরে ঢুকে গেল। শুভম ধাক্কা মারলো ঘরে ঢোকার জন্যে, কিন্তু ঋতিকা ভেতর থেকে এমন ধাক্কা মারলো দরজাটা বন্ধ হয়ে যায়, এবং ভেতর থেকেও ছিটকান মেরে দিল। তারপরে ভেতর থেকে ভীষণ চেল্লানোর শব্দ শুরু হয়। আমরা দরজা ধাক্কানোর চেষ্টা করি, কোনোভাবে দরজাটা খুলতে পারছিলাম না। ঠিক আছে, সেই সময় যে হোমস্টের মালিক সেও ফিরে আসে আর কি ওই জায়গায়, ওকেও আমরা ঘটনা বলি, কিন্তু ও কিছু করতে পারছে না। এবার সৌভিক বলে যে চল আমরা পেছন দিক দিয়ে জানলা দিয়ে দেখি, জানলা দিয়ে যদি ঢোকা যায়। এবার পাহাড়ি এলাকার জানলাগুলো সব বড় বড়ই হয়, কোনো গ্রিল ফ্রিল তো কিছু হয় না। তো আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো আমরা পেছন দিক দিয়ে যাই জানলার সামনে, জানলাটাকে লাকিলি সেদিনকে জানলাটা খুলে গেছিলো। জানলা খুললাম, সৌভিক আর আমি দুজনে ঢুকলাম। প্রথমে আমরা কি দেখছিলাম যে ঋতিকা বেডের মধ্যে বসে রয়েছে, এবং সে ওর মাথার চুল ছিঁড়ছে আর নিজের হাত আর পা কামড়াচ্ছে। ঠিক আছে, আর নোকের হাতে পায়ের যে নোখ, সে নোখের যে সাইডের যে মাংসগুলো হয়, যে চামড়াগুলো হয়, সে চামড়াগুলো রীতিমতো দাঁত দিয়ে ছিঁড়ছে, আর নিজেরই লাগছে, নিজেরই চেল্লাচ্ছে। এবার ও মাঝে আমরা যখন ওকে ডাকছি, ঋতিকা তুই কী করছিস, এসব কেন করছিস, একবারও চেল্লাচ্ছে, যখন ও কামড়াচ্ছে তখন ও চেল্লাচ্ছে, আবার পরক্ষণেই ও আমাদের দিকে তাকিয়ে একটা ব্যঙ্গের হাসি হাসছে, আর এটা বোঝাচ্ছে যে তুই তোর বন্ধুকে যদি বাঁচাতে পারিস তো বাঁচিয়ে দেখা, এরকম একটা ব্যঙ্গের হাসি হাসছে। আর তোর চোখে আগের দিনের রাতের মতো দেখলাম যে কোনো কিন্তু মণি নেই, চোখে কোনো মণি নেই, পুরো সাদা চোখ, আর চুলগুলোর দুদিকে ঝুলছে ওরকম, আর ওরকম করে হাতে পায়ে নিজেকেই নিজে ক্ষতবিক্ষত করছে আর কি। আমরা ওই জানলা পেরিয়ে আমি আর সৌভিক ঢোকার পরে আমি সৌভিককে বললাম তুই ওকে ধরার চেষ্টা কর। ও কিন্তু ওকে ধরার চেষ্টা ধরতে পারছিল না, সৌভিক রীতিমতো ভয় পাচ্ছিল ওকে ধরতে। আর আমি সেই সময় আমার মোবাইলে, যেহেতু আমি ওর সামনে যেতে পারছিলাম না, ও সজ্ঞানে ছিল, আমি আমার মোবাইলে হনুমান চালিসা চালাই এবং ওর সামনে ধরি, ফুল ভলিউমে দিয়ে ওর সামনে ধরি। ওই সময় ও ঝাপটাতে শুরু করে, মানে ওই ঘর থেকে বেরোনোর জন্য পাগল হয়ে যায় আর কি। তো সেই সময় আমি শুভমকে বলি বাইরে থেকে যে জানলাটা বন্ধ করে দে। জানলাটা যে বন্ধ করে দিয়েছে, ও আর ঘর থেকে বেরোতে পারছে না জানলা দিয়ে না দরজা দিয়ে। এক জানলার দিকে সৌভিক দাঁড়িয়ে, দরজার দিকে আমি দাঁড়িয়ে, ওরকম বেরোতেই পারছিল না। আর ওরকম করে ঘরে বিছানার মধ্যেই ও ঝাপটাতে করেছিল আর কি। হঠাৎ করে দেখলাম প্রায় 7-8 মিনিট পরে ও নিজের থেকে বেহুশ হয়ে বিছানার মধ্যে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে আমার মাদুরিটা খুলে আবার ওর গলায় পরানোর পরে
আমি দেখলাম যে ও ধীরে ধীরে জ্ঞান ফেরে, আবার ওকে আমরা নিয়ে আসি, আবার সেম জিনিস হয়, ও আবার বলছে যে ওর আবার কিছু মনে নেই। তো আমরা ততক্ষণে সবাই বুঝে গেছিলাম যে এই জিনিসটা কিছু প্যারানর্মাল কিছু জিনিস হচ্ছে, যেটা হওয়া একদমই উচিত ছিল না। এবার আমরা সবাই তখন বলছিলাম যে হয়তো সেই রাতেরবেলা বাসে যখন আমরা টয়লেট করতে গেছিলাম, ও হয়তো এমন কিছু করে ফেলেছিল, সেই সময় ওর সঙ্গে রয়ে গেছে আর কি। তো আমাদের সেদিনকে রাতটা কোনোভাবে কাটে, আমরা সবাই একটা ঘরে সেদিনকে রাতে ছিলাম। পরের দিনকে আমরা তাড়াতাড়ি করে বেরোই গাড়িতে করে, এবং ফেরার দিনকে আমি কিন্তু আমার যে পুরোহিত মশাই বাড়ি, ফোন করে সমস্ত ঘটনা বলি। পুরো ঘটনা বলার পরে উনি আমাকে বলে যে এখন তোরা যেখানে যাচ্ছিস সেই পথে যদি কোনো হনুমান মন্দির পড়ে, যাবি, গিয়ে ওখানকার পুরোহিতকে পুরো ঘটনা বলবি, ঠিক আছে? তা আমি বললাম ঠিক আছে, তাই করব। ফেরার পথে আমরা লাকিলি অনেক খুঁজে খাজে একটা হনুমান মন্দির পেয়েছিলাম। এবার সেখানে আমরা সবাই মিলে যাই হনুমান মন্দিরের ভেতরে, এবং সেদিনকে ছিল শনিবার। আমরা সেই পুরোহিতকে বলি পুরো ঘটনা, যে আমরা এখান থেকে এসেছি এরকম, আর একদম পুরো প্রথম থেকে লাস্ট অবধি পুরো ঘটনা বলার পরে ওই যে পুরোহিত মশাই তিনি কিন্তু ঋতিকার বুড়ো আঙুলটা চেপে ধরে নিজের চোখটাকে বন্ধ করে কিছু অনেকক্ষণ পরে চোখ খুলে বলে যে যেখানে আমাদের বাস ছেড়েছিল সেখানে ওই তিনজন মানে তন্দ্রা, সোমালি আর ঋতিকা যখন টয়লেট করার জন্য ভেতর দিয়ে গেছিলো, তখন ঋতিকা একটা বট গাছের নিচে টয়লেট করে ফেলে, এবং সেই গাছের মধ্যেই কিন্তু ছিল একটা অশরীরী আত্মা। এবার যেহেতু ওখানে ওরকম ওর জায়গা নোংরা করেছে, সেজন্য সেখান থেকেই ও একদম পুরো ঋতিকা পেছন নিয়ে নিয়েছে। এবং এরপরেও আরও বলে যে তোরা হয়তো ভাবছিস যে ও তোদের পেছন ছেড়ে দিয়েছে, কিন্তু না, ও এই মন্দিরের বাইরেই রয়েছে। ও তোদের সঙ্গে এত অবধি এসছে মন্দির অবধি, ও কিন্তু তোদের এই মন্দিরের বাইরে রয়েছে এতক্ষণ ধরে। এবার আমাকে দেখি বলে এতক্ষণ ধরে যে দুদিন গেছে, এই দুদিন কিন্তু তোর জন্যেই এই ঋতিকা সেফ ছিল। এবার যখন তুই ছেড়ে চলে যাবি বা যখন ওরা বাড়ি পৌঁছে যাবে, তখন কিন্তু আর ওকে ছাড়বে না। তো সেই সময় ঋতিকার হাতে একটা ধাগা পরিয়ে দেয়, এবং বাকি সবারই হাতে ধাগা পরিয়ে দেওয়ার পরে বলে যে এবার তোরা যা, এবার হয়তো আর কিছু হবে না, ঠিক আছে? কারণ ওই যে আত্মাটা যে কিনা ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছিল, ওই যে ধাগাটা যদি আমরা না পড়তাম, তাহলে কিন্তু মন্দির থেকে বেরোনোর পরে আবার ওই আত্মাটা ঋতিকাকে আবার ধরতো। তো ধাগা পড়ানোর পরে আমরা আবার সবাই মিলে বেরোই, হনুমানজিকে পুজো দিয়ে ভালো করে প্রণাম করে বেরোই। তারপর থেকে কিন্তু আর কিছু হয়নি। তো আমরা সেদিনকে অন্য এক জায়গায় গেছিলাম, তারপরে আমরা বাড়ি ফিরে আসি। তারপর থেকে আর কিছুই হয়নি, মানে হনুমানজির কাছে পুজো দেওয়ার পর থেকে ঋতিকা একদম ঠিকঠাক ছিল, আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করুন। আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন predlog00@gmail.com এই মেলে। ধন্যবাদ, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।